সাবজেক্ট কেমিস্ট্রি ক্লাস 11, তবু আমি এটা বলবো ক্লাস 7-8 লেভেল থেকে আমি কিছুটা স্টার্ট করবো, একবারে গ্রাউন্ড লেভেল থেকে স্টার্ট করবো। টপিকটা হচ্ছে জারণ বিজারণ। সাধারণত এই চ্যাপ্টার থেকে ক্লাস 11 এর কোশ্চেন আসে 3 মার্কস। এটা 1+2 হতে পারে, 2+1 হতে পারে, এই 3 মার্কসের কোশ্চেন সাধারণত আসে। এবং এই চ্যাপ্টারটা তোমরা যদি ভালোভাবে জানতে পারো তাহলে অনেক কিছুই, যেমন 12 এর একটা চ্যাপ্টার পাবে সেল বা কোষ, সেখানে তোমরা এই জারণ বিজারণ কনসেপ্টটা কাজে লাগিয়ে ওই চ্যাপ্টারটা তোমরা ভালোভাবে নিজেদেরকে তৈরি করে নিতে পারবে। তাহলে ফার্স্ট শুরু করা যাক জারণ। জারণকে ইংরেজিতে বলা হয় অক্সিডেশন, ও এক্সআই দিয়ে পিআই নেই। তাহলে এখানে একটা ট্রিক্স বলে যাব, খুব সহজেই জারণকে কিভাবে মনে রাখতে পারবে। এখানে অক্সিডেশনের ফার্স্ট অ্যালফাবেটটা হচ্ছে ও। এই ওটাকে খেয়াল রাখতে হবে। আমরা জানি যে অক্সিজেনের সিম্বল হচ্ছে ও। তাহলে কোন মৌল বা যৌগের সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে হয় জারণ। আর 2 নম্বর কন্ডিশনটা কি, কোন যৌগ থেকে যদি হাইড্রোজেন অপসারিত হয়ে যায় সেক্ষেত্রেও জারণ হয়। আর ক্লাস 11 এর কনসেপ্টে যদি ইলেকট্রনীয় মতবাদ হিসাবে আমরা যাই, যদি কোনো পরমাণু, অণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে বা ত্যাগ করে সেই ঘটনাকে বলা হয় জারণ। তাহলে কি বললাম, অক্সিডেশন মানে হচ্ছে জারণ। যেহেতু এখানে একটা ট্রিক্স হচ্ছে ও আছে ফার্স্ট টার্ম অক্সিজেন, অক্সিজেনের চিহ্ন যেহেতু ও, তাহলে কোন মৌলের সঙ্গে, যেমন C+O2 তাহলে CO2, তাহলে এখানে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে অক্সিজেন, তার মানে এখানে কার্বন পরমাণু জারণ হয়েছে। আবার কোন যৌগ থেকে যদি হাইড্রোজেন অপসারিত হয়, যেমন H2S থেকে হাইড্রোজেন অপসারিত হলে H2+S, তাহলে এখান থেকে হাইড্রোজেন অপসারণ হয়ে যাচ্ছে, তাহলে H2S এর মানে এই ক্ষেত্রে S এর কি হয়েছে, জারণ হয়েছে। তার ইলেকট্রনীয় মতবাদ হিসাবে কি বললাম, যখন কোন পরমাণু, অণু বা আয়ন ইলেকট্রন বর্জন করে, যেমন পরমাণু বলতে সাধারণত বোঝাচ্ছে যেমন সোডিয়াম পরমাণু যদি ইলেকট্রন বর্জন করে তাহলে Na+ ইলেকট্রন, এটা একটা জারণের উদাহরণ। এটা পরমাণুর ক্ষেত্রে। যদি আয়নের ক্ষেত্রে ধরা হয়, সাপোজ Fe2+ থেকে উৎপন্ন হয়েছে Fe3+ ইলেকট্রন, এক্ষেত্রে Fe2+ এর জারণ হয়েছে। আবার কি আছে, যদি কোনো সাপোজ একটা পরমাণু ধরা হয়, যদি ধরা হয় ক্যালসিয়াম, যদি কোনো একটা পরমাণুর ক্ষেত্রে যদি ধরা হয় সেই ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে H2, 2H+ + 2, তাহলে H2 এখানে কি হচ্ছে, H2 একটা অণু হচ্ছে। তাহলে ফার্স্ট বললাম একটা পরমাণু ইলেকট্রন বর্জন করতে পারে, একটা আয়ন ইলেকট্রন বর্জন করতে পারে, আর একটা হচ্ছে অণু ইলেকট্রন বর্জন করতে পারে। এইগুলো সবই হচ্ছে জারণের উদাহরণ। ঠিক আছে, তাহলে জারণটা হচ্ছে ইংরেজি বলে অক্সিডেশন। এর যেহেতু অক্সিডেশনের স্পেলিং করলে ফার্স্ট টার্মটা হচ্ছে ও দ্যাট মিন্স অক্সিজেনের সিম্বল হচ্ছে ও, তাহলে কোন মৌলের সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে জারণ হয়। তাহলে অক্সিজেন যুক্ত হবে তা বা হাইড্রোজেন অপসারিত হবে। আর ইলেকট্রনীয় মতবাদ হিসাবে দেখতে গেলে যদি ইলেকট্রন বর্জন করে তাকেই বলা হয় জারণ। যেমন সোডিয়াম পরমাণু ইলেকট্রনের মধ্যে একটা ঋণাত্মক নেগেটিভ সাইন হচ্ছে, দ্যাট মিন্স ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক, ওইটা জাস্ট ইন্ডিকেট করে দেওয়া হচ্ছে এখানটায়। তারপরে আসছি বিজারণ। তাহলে জারণ সম্বন্ধে মোটামুটি বোঝা গেল, এবার আসছি বিজারণ। বিজারণ কি ইংরেজিতে বলে রিডাকশন। জারণে যেমন হয়েছিল অক্সিডেশন, ও যুক্ত হয়েছিল, এখানে বিজারণে ঘটবে ঠিক জারণের উল্টো কেস, তাহলে সেখানে অক্সিজেন যুক্ত হয়েছিল, এখানে হাইড্রোজেন, এই অক্সিজেন অপসারিত হয়ে যাবে। যেমন সি এর সঙ্গে, যেমন CO2 এটা দিয়ে দিতে C+O2, তাহলে এখানে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড থেকে বেরিয়ে চলে গেল, তাহলে এখানে কার্বন পরমাণু কি হয়েছে, বিজারণ ঘটেছে। যেমন H2S, H2+S,
তাহলে হবে H2S। তাহলে এখানে কি হচ্ছে, সালফারের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে, সেখানে ঘটেছিল কি হাইড্রোজেন অপসারণ, এখানে হবে হাইড্রোজেন যোগ। আর ইলেকট্রনীয় মতবাদ হিসাবে দেখতে গেলে ইলেকট্রন কি হবে, গ্রহণ করবে, সেটা পরমাণু হতে পারে, অণু হতে পারে, আয়ন হতে পারে। যদি পরমাণুর কথা বলা হয় তাহলে ক্লোরিন পরমাণু Cl প্লাস ইলেকট্রন, তাহলে Cl মাইনাস, তাহলে ক্লোরিন পরমাণু কি হলো, ইলেকট্রন গ্রহণ করলো, তার মাথায় চলে গেল মাইনাস টার্ম, একটা ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে এটা পরমাণুর ক্ষেত্রে হচ্ছে। যদি আয়নের ক্ষেত্রে হয়, আয়নের ক্ষেত্রে যদি হয় Fe3 প্লাস প্লাস ইলেকট্রন, তাহলে হয়ে যাবে Fe2 প্লাস। এই ক্ষেত্রেও কিন্তু ঘটছে বিজারণ, যেহেতু কি হচ্ছে ইলেকট্রন আমার বর্জন, সরি ইলেকট্রন আমার এখানে গ্রহণ করতেছে। আবার কি হচ্ছে অক্সিজেন O2 প্লাস 2 ইলেকট্রন, তাহলে O2 মাইনাস। তাহলে এই ক্ষেত্রে কি হলো, অক্সিজেন ছিল বা Cl2 যদি ধরা হয়, Cl2 প্লাস 2 ইলেকট্রন 2 Cl মাইনাস, এই ক্ষেত্রে এটা Cl2 অণু। তাহলে বিজারণের ডেফিনেশন যদি বলা হয়, যখন কোনো পরমাণু বা আয়ন বা অণু ইলেকট্রন গ্রহণ করে, এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাকেই বলা হয় বিজারণ। তাহলে জারণের উল্টো হচ্ছে বিজারণ। জারণকে বলা হলো অক্সিডেশন, আর বিজারণকে বলা হলো রিডাকশন। প্রত্যেক ক্ষেত্রে তোমাদেরকে মেইন ডেফিনেশনটা মনে রাখতে হবে। জাস্ট অক্সিডেশনটা মনে রাখলেই তাহলে জারণ বিজারণ সম্বন্ধে প্রিলিমিনারি যে কনসেপ্ট সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আসি জারক দ্রব্য আর বিজারক দ্রব্য। জারক দ্রব্য কথাটার মানে হচ্ছে যে অপরকে জারিত করবে, নিজে বিজারিত হবে। জারক দ্রব্য হচ্ছে অপরকে জারিত করবে, নিজে বিজারিত হবে। তাহলে জারণ বিজারণ বিক্রিয়ায় যে ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়, অপরকে জারিত করে, নিজে বিজারিত হচ্ছে মানে সে অপরকে জারিত করতেছে, তাকে বলে জারক দ্রব্য। তাহলে জারণ বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ বা পরমাণু বা অণু বা মৌল ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় যেসব পদার্থ এবং অপরকে জারিত করে, তাকে বলা হয় জারক দ্রব্য। তাহলে জারক দ্রব্য কথাটার মানে হচ্ছে অপরকে কি করবে, অপরকে জারিত করবে, নিজে বিজারিত হবে, সেইটা হবে জারক দ্রব্য। এখানের উদাহরণ খেয়াল রাখতে হবে, যেমন নাইট্রিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, O2 ইটিসি, এগুলো সব হচ্ছে জারক দ্রব্য। তাহলে জারক দ্রব্য কি হচ্ছে, যারা অপরকে জারিত করে নিজে বিজারিত হয়। তাহলে জারণ বিজারণ বিক্রিয়ায় যারা ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হবে, অপরকে জারিত করবে, তাকে বলা হবে জারক দ্রব্য। আর বিজারক দ্রব্যটা কি, বিজারক দ্রব্য জারণ বিজারণ বিক্রিয়া যারা ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হবে, অপরকে বিজারিত করবে। বিজারক দ্রব্য হচ্ছে যারা অপরকে বিজারিত করবে, নিজে জারিত হবে। মানে জারণ বিজারণ যে বিক্রিয়াগুলো হয়, সেখানে দেখা গেল কোনো একটা যৌগ বা অণু বা পরমাণু ইলেকট্রন কি করলো, ত্যাগ করলো, এবং নিজে কি হলো, ইলেকট্রন ত্যাগ মানে আমার বলা আছে যে জারণ, তাহলে নিজের জারণ হয়ে যাচ্ছে। আর সেই ক্ষেত্রে নিজের জারণ হচ্ছে মানে অপরকে সে বিজারিত করবে। এই ক্ষেত্রে উদাহরণ খেয়াল রাখতে হবে কি, যেমন যে কোনো ক্ষার ধাতু, সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, K2CR2O7, এগুলো সব হচ্ছে বিজারক দ্রব্য, H2S। তাহলে এখানে ফার্স্ট বললাম জারণ বিজারণ কাকে বলে, তারপরে জারক দ্রব্য বিজারক দ্রব্য। জারক দ্রব্য বিজারক দ্রব্য, তাহলে জারক দ্রব্যটা কি, যে অপরকে জারিত করবে, নিজে কি হবে, নিজে বিজারিত হবে, অপরকে জারিত করে নিজে বিজারিত হবে, তাকে বলে জারক দ্রব্য। বিজারিত হওয়া মানে হচ্ছে কি, নিজে ইলেকট্রন কি হচ্ছে, নিজে গ্রহণ করতেছে। আর বিজারক দ্রব্যটা কি, যে অপরকে বিজারিত করবে, নিজে জারিত হবে, নিজে জারিত হচ্ছে, দ্যাট মিন্স নিজে কি করবে, ইলেকট্রন কি করবে, রিলিজ করে দেবে, ইলেকট্রন লস করবে, অন্য কেউ সেই ইলেকট্রনটা গ্রহণ করে নেবে, সেক্ষেত্রে এটা হবে।
এবার জারণ বিজারণ বিক্রিয়া একই সঙ্গে ঘটে, এটা সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে। তাহলে কি বলা হলো, জারণ ও বিজারণ বিক্রিয়া এইটা খুবই একটা গুরুত্ব ইম্পর্টেন্ট টার্ম, যে কোনো একটা বিক্রিয়া যখন ঘটবে সেই ক্ষেত্রে জারণ বিজারণ বিক্রিয়া অবশ্যই ঘটবে, জারণ বিক্রিয়া ঘটবে, বিজারণ বিক্রিয়া ঘটবে। যেমন ধরো জেডেন প্লাস কপার সালফেট CuSO4, এটা অবশ্যই অ্যাকুয়াস মিডিয়াম করতে হবে, তাহলে এটা উৎপন্ন হবে ZnSO4 অ্যাকুয়াস প্লাস Cu। এইটা যদি ডিসোসিয়েশন হয়ে যায়, এটা Zn আর এখানে কপার সালফেটটাকে আমি লিখলাম কপার 2 প্লাস, আর এইটা হলো Zn 2 প্লাস প্লাস Cu। তাহলে এখানে Zn প্লাস 2 তে গেছে, Zn 0 থেকে প্লাস 2, তার মানে এই ক্ষেত্রে কি হচ্ছে, জিঙ্কের ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তার মানে এটা জারণ ঘটেছে। আর কপার 2 প্লাস থেকে কপারে গেছে, ইলেকট্রন গ্রহণ করেছে, এটা বিজারণ ঘটেছে। তাহলে কোনো একটা বিক্রিয়ায় কোনো একটা মৌল বা যৌগ ইলেকট্রন যখন ছেড়ে দেবে মৌলটা, সেই ইলেকট্রনটা ওই বিক্রিয়ায় কোনো একটি বিক্রিয়া গ্রহণ করবে। সেই বিক্রিয়া যদি গ্রহণ করে, তাহলে যে ছেড়ে দিচ্ছে তার জারণ ঘটতেছে, যে গ্রহণ করতেছে মানে ও ছাড়ছে, মানে কেউ না কেউ ওই বিক্রিয়ায় কোনো একটি বিক্রিয়া সেটি গ্রহণ করবেই, সেই ক্ষেত্রে এটা বিজারণ হচ্ছে। মানে তাহলে এখান থেকে বলে যাচ্ছে কি, জারণ বিজারণ বিক্রিয়া একই সঙ্গে ঘটে। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া একই সঙ্গে ঘটে। এরপরে আসি জারণ সংখ্যা। জারণ সংখ্যাটা কি, কোনো একটা যৌগের মধ্যে কোনো একটা মৌলের পরমাণু, তার একটা নির্দিষ্ট জারণ অবস্থা আছে, সেই জারণ অবস্থাকে একটা সংখ্যা দ্বারা প্রকাশ করা হবে, সেই সংখ্যাটাকে বলা হবে জারণ সংখ্যা। তাহলে কি বলা হলো, কোনো একটা যৌগের মধ্যে কোনো একটা মৌলের পরমাণু, তার একটা নির্দিষ্ট জারণ অবস্থা আছে, সেই জারণ অবস্থাটাকে একটা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, সেই সংখ্যাটাকে বলা হয় জারণ সংখ্যা। সেটা বিভিন্ন মৌলের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে, বিভিন্ন যৌগের ক্ষেত্রে অবস্থিত মৌলগুলোর জারণ সংখ্যা বিভিন্ন রকম হবে। তার জন্য আমাকে কিছু নির্দিষ্ট রুলস মেনে জারণ সংখ্যা ক্যালকুলেশন করতে হবে, জারণ সংখ্যা গণনার নিয়ম তোমাদেরকে জানতে হবে। সেই নিয়মটা আমি এবার একটু আলোচনা করছি। সেই নিয়মটা জানলে জারণ বিজারণ কনসেপ্টটা আরো অনেক ভালো ক্লিয়ার হয়ে যাবে। সেই নিয়মটা জানতে হলে কিছু রুলস তোমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আমি পয়েন্ট বাই পয়েন্ট বলছি। জারণ সংখ্যা গণনার নিয়ম। তাহলে পরের টপিকটা আছে জারণ সংখ্যা গণনার নিয়ম। জারণ সংখ্যা গণনার নিয়ম পয়েন্ট বাই পয়েন্ট তোমরা একটু খেয়াল করতে থাকো, আমি স্টেপ বাই স্টেপ করছি, এবং যেহেতু এটা একটু ছোট আছে তাহলে আমাকে মুছতে হবে, অনেকগুলো পয়েন্ট আছে। এক নম্বর পয়েন্ট, মুক্ত অবস্থায় প্রতিটি মৌলে জারণ সংখ্যা 0। মুক্ত অবস্থায় প্রতিটি মৌলের মুক্ত অবস্থায় প্রতিটি মৌলের জারণ সংখ্যা 0। মুক্ত অবস্থা কথাটার মানেটা কি, যখন কোনো একটা মৌল কারোর সঙ্গে সে যুক্ত হবে না। সাপোজ ধরো পড়ে যাচ্ছে হাইড্রোজেন, এই যখন হাইড্রোজেন কারোর সঙ্গে যুক্ত হয়নি, Cl, এখানে Cl কারোর সঙ্গে যুক্ত হয়নি, তাহলে এই সব ক্ষেত্রে প্রতিটা মৌলের জারণ সংখ্যা কি হবে, 0 হবে। যুক্ত হওয়ার ব্যাপারটা দেখো, যেমন HCl, এখানে হাইড্রোজেন কিন্তু ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়েছে, এইটা কিন্তু মুক্ত অবস্থা বলা যাবে না। মুক্ত অবস্থা বলতে হলে সে কারোর সঙ্গে কিন্তু যুক্ত হবে না।
যেমন হাইড্রোজেন সেপারেটলি পড়ে থাকবে, সিএল আলাদা পড়ে থাকবে। বিভিন্ন ক্ষেত্রে যেমন কপার এনএ কপার, এদের প্রত্যেকটাই জারণ সংখ্যা কি হবে? শূন্য। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি মুক্ত অবস্থায় প্রতিটি মৌলের জারণ সংখ্যা শূন্য। 2 নম্বর পয়েন্ট, তাহলে মুক্ত অবস্থা ক্লিয়ার। মুক্ত অবস্থা মানে হচ্ছে সে কারোর সঙ্গে যুক্ত অবস্থায় থাকবে না। যেমন এখানে যেমন H2Cl, HCl এখানে কিন্তু যুক্ত হয়ে গেছে, হাইড্রোজেন Cl এর সঙ্গে যুক্ত হয়েছে। সোডিয়াম পরমাণু, কপার, এরা কারোর সঙ্গে কিন্তু যুক্ত না, এরা সিঙ্গেল সিঙ্গেল আছে, এদের কিন্তু জারণ সংখ্যা হবে শূন্য। দু নম্বর, হাইড্রোজেনের জারণ সংখ্যা হয় +1, এর ব্যতিক্রম আছে। হাইড্রোজেনের জারণ সংখ্যা হয় +1। যেমন যখন হাইড্রোজেন কারোর সঙ্গে যুক্ত আছে, যেমন HCl এর ক্ষেত্রেই ধরো, তাহলে HCl এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা হয় +1। যেমন H2O এখানে কিন্তু ফ্রি অবস্থায় নেই, এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে +1। এর ব্যতিক্রম আছে, কিছু কিছু জায়গায় হাইড্রোজেনের জারণ সংখ্যা হয় -1। এই ব্যতিক্রমের জায়গাটা আছে ধাতব হাইড্রাইডস। আর ধাতব হাইড্রাইডস কথাটা মানেটা কি? যখন কোনো ধাতুর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হবে। যেমন ধরো ধাতব হাইড্রাইড, ধাতব হাইড্রাইড কথা যেমন ক্যালসিয়াম হাইড্রাইড CH2, তাহলে এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা কিন্তু -1। তাহলে কোন কোন জায়গায় ধাতব হাইড্রাইড গুলোর জারণ সংখ্যা হয় -1, কারণ ধাতু হাইড্রোজেনের থেকে বেশি মোর ইলেকট্রোপজিটিভ অ্যাটম, ওই জন্য হাইড্রোজেন সেখানে ঋণাত্মক হয়ে যাচ্ছে উইথ রেসপেক্ট টু মেটাল। ধাতব হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড। তাহলে সোডিয়াম হাইড্রাইড কথাটা বলছি, এটা সোডিয়াম হচ্ছে একটা ধাতু, হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা এখানে কিন্তু হয়ে যাচ্ছে -1। এটা খেয়াল রাখতে হবে। সাধারণত হাইড্রোজেনের জারণ সংখ্যা হয় +1, যখন কোনো ধাতুর সঙ্গে হাইড্রোজেন যুক্ত থাকে যেমন ধাতব হাইড্রাইড, তখন তার জারণ সংখ্যা হয় -1। এই দুটো হাইড্রোজেনের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে। এরপরে আসছি অক্সিজেন। অক্সিজেন একটু ভাইটাল জায়গায় দাঁড়িয়ে আছে, অক্সিজেনের জারণ সংখ্যা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। 3 নম্বর পয়েন্ট, অক্সিজেনের জারণ সংখ্যা সাধারণত হয় -2। এর ব্যতিক্রমী জায়গাগুলো যেমন -2, দ্যাট মিন্স আমি বলতে যাচ্ছি H2O এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হবে -2। যেমন HCHO এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হবে -2। তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা হয় -2। এর ব্যতিক্রমী ঘটনাগুলো 1 নম্বর, যদি আর ব্যতিক্রম ঘটনা বলি, যেমন পার অক্সাইড যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা হয় -1। পার অক্সাইড পারঅক্সাইড কথার মানে হচ্ছে যেখানে পারক্স বন্ধন থাকবে। পারক্স বন্ধনটা কি? এই বন্ধনটাকে, এই যে অক্সিজেনের সঙ্গে এই যে এই বন্ধন, এটা বলে পারক্স বন্ধন। এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হবে -1। প্রতি ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা হবে -1। কোন ক্ষেত্রে? পারঅক্সাইড যৌগের ক্ষেত্রে। আর সুপার অক্সাইড যৌগ হয় জারণ সংখ্যা -1/2। যেমন KO2 এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হবে কি? -1/2।
আবার অক্সিজেনের জারণ সংখ্যা এক জায়গায় হয় +2, যেমন OF2 যৌগে। বুঝতে হচ্ছে, বোর্ডটা একটু ছোট সাইজ হয়ে যাচ্ছে তো। জারণ সংখ্যা হয় +2 কোথায়? OF2 যৌগে। OF2 একটা যৌগ হয়, এই ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা হয় +2। OF2 যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা হয় +2। তাহলে অক্সিজেনের পয়েন্টকে অক্সিজেনের জারণ সংখ্যা সাধারণত হয় -2, আর অক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা হয় -1, সুপার অক্সাইড যৌগে হয় -1/2, আর OF2 যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা হয় +2। এবার অক্সিজেনের গেল, এবার আসছে হ্যালোজেন। হ্যালোজেন বলতে FCl, BRI আর AP, অ্যাস্টাটিন, এগুলো সাধারণত হয় হ্যালোজেন। হ্যালোজেন মৌলগুলোর জারণ সংখ্যা হয় FCl, BRI, এদের জারণ সংখ্যা সাধারণত হয় -1। -1 হয় জারণ সংখ্যা। F এর অবভিয়াসলি এমনি যে কোনো সময়ের জারণ সংখ্যা হবে -1, যে কোনো সময় F এর। আর কি ক্ষার ধাতুর জারণ সংখ্যা হয় +1। ক্ষার ধাতু যেমন সোডিয়াম, পটাশিয়াম, এদের জারণ সংখ্যা হয় +1। ক্ষার ধাতুর জারণ সংখ্যা হয় +1। তারপরে কি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু কি? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি ইত্যাদি, এদের জারণ সংখ্যা হয় +2। তাহলে এই পয়েন্টগুলো মোটামুটি খেয়াল রাখতে হবে। আর একটা লাস্ট পয়েন্ট আমি কি বলবো, এখানে আরো অনেক ডিটেলস পয়েন্ট পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে। আর লাস্ট পয়েন্টটা আমি বলতে চাই যে একটা কোনো যৌগে যতগুলো মৌল থাকবে, সেই মৌলের জারণ সংখ্যার সমষ্টিটা হবে যৌগের ক্ষেত্রে হবে 0। তাহলে যৌগের ক্ষেত্রে যৌগে অবস্থিত মৌলগুলির জারণ সংখ্যা হবে 0। যৌগে অবস্থিত মৌলগুলির জারণ সংখ্যার সমষ্টি হয় 0। মৌলের জারণ সংখ্যার সমষ্টি হয় 0। যেমন এই পয়েন্টটা যদি একটু বলা হয়, যেমন KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4 এটা যৌগ। এখানে বিভিন্ন মৌলগুলো আছে, যেমন কি আছে, পটাশিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, অক্সিজেন আছে। এদের প্রত্যেকটা জারণ সংখ্যার সমষ্টি হবে 0। এই জারণ সংখ্যার রুলসের ভিত্তিতে আমি কিছু কিছু মৌলের জারণ সংখ্যা গণনা করব। জারণ সংখ্যার গণনা কিছু কিছু মৌলের ক্ষেত্রে কিছু কিছু যৌগ দেওয়া হবে, তাতে অ্যাস্টারিস্ক মার্কস দেওয়া থাকবে যেসব মৌলগুলো তার জারণ সংখ্যা। যেমন KMnO4, এখানে অ্যাস্টারিস্ক মার্কসটা দেওয়া আছে ম্যাঙ্গানিজের উপর। তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যাটা তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে একটু আগেই বলা হলো যে পটাশিয়ামটা ক্ষার ধাতু, এর জারণ সংখ্যা হয় +1। ম্যাঙ্গানিজের আমি ধরে নিলাম এর অক্সিডেশন নাম্বার হচ্ছে X + X। আর কি অক্সিজেনের জারণ সংখ্যা হয় -2। যেহেতু এখানে 4টা অক্সিজেন আছে, তাহলে কি হবে 4 * -2, তাহলে সমষ্টি কি হবে 0। জারণ সংখ্যার সমষ্টিটা কি হবে 0। এখানে 4 দেওয়া হয়েছে মানে কি অক্সিজেন পরমাণু 4টা, আর -2 মানে অক্সিজেনের জারণ সংখ্যা হয় -2। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে? ক্যালকুলেশন করলে দাঁড়াবে 1 + X
আর এখানে 4 দোকানে 8 প্লাস মাইনাস মাইনাস 8 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু হবে +7। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগে মানে জারণ সংখ্যা হয় +7। তাহলে এটা কি হলো, এই জারণ সংখ্যা হলো +7। এরকম ভাবে অনেক মৌলের বের করা যাবে এই নিয়মে। যেমন ধরো H2SO4 সালফিউরিক অ্যাসিড, এখানে এস এর মাথায় অ্যাস্টারিক্স মার্কস দেওয়া আছে, তাহলে সালফারের জারণ সংখ্যা কত। যেমন হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, তাহলে +1 * 2, আর সালফারের ধরলাম x, আর অক্সিজেনের ধরলাম কি 4 * -2, তাহলে ইকুয়াল টু কত 0। এটা ক্যালকুলেশন করলে হবে x এর মান +6, তাহলে সালফারের জারণ সংখ্যা হয় +6। এবার কিছু ব্যতিক্রমী আমি ঘটনা বলবো। যেমন ধরো CrO4 এক্সেপশনাল কেস। এক্সেপশনাল কেসের ক্ষেত্রে যদি আমি বলি, যেমন CrO5, ইন জেনারেলি আমি স্টার দিয়েছি ক্রোমিয়ামের উপর, তাহলে জারণ সংখ্যা কত বের করতে হবে। তাহলে তোমরা বলবে যে ক্রোমিয়ামের ধরলাম x, আর অক্সিজেনের আমরা জানি -2, তাহলে 5টা অক্সিজেন -2, তাহলে 5 দুগুণে 10 0, তাহলে x এর মান হবে 10। তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা সাধারণ নিয়মে ক্যালকুলেশন করতে গেলে হবে 10। তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে ওইটা আমরা একটু দেখে নেব। যেমন ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার, এটা ফার্স্টে জেনে নিতে হবে। ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 24। অ্যাটম নাম্বার ক্রোমিয়ামের হচ্ছে 24। আর ইলেকট্রন বিন্যাস করলে কি হবে, K11 2 8 8 8 16 18 6। তাহলে ওর সর্ববহিষ্ঠ কক্ষীয় ইলেকট্রন আছে 6টা। তাহলে ক্রোমিয়াম কখনোই 6 এর বেশি ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। তাহলে ক্রোমিয়ামের সর্বোচ্চ অ্যাটমিক নাম্বার জারণ সংখ্যা হবে, অক্সিডেশন নাম্বার কত হবে +6। তাহলে এখানে আমাদের বেরিয়ে গেছে কত +10। তাহলে এখানে কিছু একটা গঠনের আমাদের ব্যতিক্রমী আছে, সেটা আমরা দেখে নেব। যেমন ধরো কি ব্যতিক্রম, তাহলে এখানে ব্যাপারটা বোঝা গেছে ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 24। আর যদি ইলেকট্রন বিন্যাস করা হয় তোমরা 1s2 যদি যাওয়া হয়, তাহলে সবচেয়ে বাইরের কক্ষীয় ইলেকট্রন সংখ্যা হবে 6টা। তাহলে ও বাইরের কক্ষীয় ইলেকট্রন ত্যাগ করতে পারবে, সর্বোচ্চ ইলেকট্রন ত্যাগ করতে পারবে ক্রোমিয়াম 6টা, 6 এর বেশি কখনোই ত্যাগ করতে পারবে না। তাহলে সর্বোচ্চ 6টাই যদি ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাহলে জারণ সংখ্যা 6 এর বেশি হতে পারেনি। কিন্তু সাধারণ নিয়মে CrO5 এর জারণ সংখ্যা বেরিয়ে গেছে কত 10। তাহলে কি হবে, ক্রোমিয়ামের জারণ সংখ্যাটা ভুল হচ্ছে। তাহলে এর স্ট্রাকচারটা আমরা একটু দেখে নেব। কি স্ট্রাকচার, ক্রোমিয়ামের স্ট্রাকচারটা হচ্ছে বাটারফ্লাই স্ট্রাকচার। এখানে দুটো পারক্ষ বন্ধন থাকে, এটা হচ্ছে ক্রোমিয়ামের বাটারফ্লাই লাইক স্ট্রাকচার। তাহলে উইথ রেসপেক্ট টু দিস অক্সিজেন, ক্রোমিয়াম অক্সিডেশন নাম্বার ইজ +2। দিস ইজ দা পারক্সাইড, তাহলে এটা -1, তার মানে এখানে হবে +1। এই অক্সিজেনের সাপেক্ষে এটা হবে +1। সিমিলারলি দিস এন্ড দিস, তাহলে টোটাল নাম্বার হচ্ছে +2 +1, তাহলে 3 4 5 6। তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হলো 6। তাহলে ক্রোমিয়ামের যে গঠন, সেখানে কি স্ট্রাকচার আছে, সেখানে আছে তোমার পারক্ষ বন্ধন আছে। দুটো পারক্ষ বন্ধন থাকার জন্য ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারটা 10 নয়, হবে 6। এরকম এক্সেপশনাল কেস অনেক আছে। যেমন ক্যারোস অ্যাসিড H2SO5 SO3 সরি, ক্যারোস অ্যাসিড H2SO5। এখানে সালফারের জারণ সংখ্যা যদি ক্যালকুলেশন করতে দেয়, তাহলে তোমরা এখানে
বলে দিবে কত, হাইড্রোজেনের হচ্ছে +1 × 2, সালফারের x, আর অক্সিজেনের হচ্ছে কত 5 × -2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে হবে x এর মান +8। কিন্তু সালফারের অ্যাটমিক নাম্বার হচ্ছে 16, আর ইলেকট্রন বিন্যাস করলে কি হবে, সর্বোচ্চ বাইরের কক্ষে থাকবে 6টা। 6 এর বেশি ইলেকট্রন যদি বাইরের কক্ষে না থাকে তাহলে ত্যাগ করার কোনো প্রশ্নই নেই, 6টার বেশি ত্যাগ করতে পারবেই না। তাহলে সালফারের জারণ সংখ্যা সর্বোচ্চ হবে 6। তাহলে তাহলে তার গঠনের মধ্যে কোনো একটা ব্যতিক্রমী ঘটনা লক্ষ্য করা যায়। ব্যতিক্রমী ঘটনাটা দেখি এখানে একটা পারক্স বন্ধন থাকছে। তাহলে এই অক্সিজেনের সাপেক্ষে এখানে জারণ সংখ্যা হচ্ছে এর অক্সিজেন -2, তার মানে এর সাপেক্ষে সালফার হবে +2, এইটা পারক্স, তাহলে এখানে হবে +1, এইটা হচ্ছে +2, এই অক্সিজেনের -2, তার মধ্যে হাইড্রোজেন হবে +1 আর সালফার হবে +1। তাহলে +2 + 1 3 2 5 + 1 6। তাহলে সালফারের জারণ সংখ্যা কত হচ্ছে 6 হচ্ছে, +6। তাহলে অ্যাকর্ডিং মানে সাধারণ নিয়ম হিসাবে কত হওয়ার কথা 8। 8 হচ্ছে না কেন, ওর বাইরের কক্ষে ইলেকট্রন নিয়ে ত্যাগ করবে কি করে। সালফারের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 16, অ্যাটমিক নাম্বার 16। তাহলে সালফার যদি 16 হয়, এর ইলেকট্রন বিন্যাস করলে কি হবে 1s2 2s2 2p6, তাহলে 6 × 10 আর 3s2 3p4, এটা 10 6 16। তাহলে এখানে সর্বোচ্চ প্রিন্সিপাল মুখ্য কোয়ান্টাম সংখ্যা আছে 3। তাহলে 3 মানে বাইরের পক্ষটা হচ্ছে কত 3, এখানে টোটাল ইলেকট্রন সংখ্যা এসে 2 আর পি এ 4, 4 + 2 মানে 6। তাহলে ওই 6টার বেশি ত্যাগ করতে পারবে না, ওই জারণ সংখ্যা হবে কত +6। এইভাবে আমরা জারণ সংখ্যা ক্যালকুলেশন করে নিতে পারবো। কি হিসাবে, যে আগের নিয়মগুলো বলা হলো ওগুলো একটু খেয়াল রাখবে। এই জায়গাটা খুব ভালোভাবে তোমাদেরকে বুঝতে হবে। তাহলে এই জারণ সংখ্যা গণনার পদ্ধতিতে আমি কিভাবে জারণ